This is Frank Morris. Armed robbery, burglary, grand larceny. Morris has escaped from many prisons, but Alcatraz could be the exception. বিশ্বের বাছাই করা কিছু মুভিগুলো থেকে আজকের এই মুভিটি নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা কেউ বোর ফিল করবে না। And the king will count the counts. No one has ever escaped from Alcatraz, and no one ever will. See you later, man. Goodbye, and no one ever will. মুভি যেই মুভিতে দেখানো হয় কিভাবে অসম্ভবকেও সম্ভব করে তিনজন বন্ধু জেল পালিয়ে যায়, এবং এই মুভিটা এতটাই অসাধারণ যে দেখলে তোমরা অবাক হয়ে যাবে, যেমনটা আমি হয়েছি। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটি শুরুতেই আমরা দেখতে পারি রাতের অন্ধকারে একজন লোককে একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং ওই জায়গাটি অন্য কোনো জায়গা না, ওই জায়গাটি হচ্ছে জেল। আর তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর জেলটির নাম ছিল অ্যালকাটেজ। আর যে লোকটিকে নিয়ে যাওয়া হচ্ছিল তার নাম ছিল ফ্র্যাঙ্ক মরিস, কারণ সে ব্যাংকে ডাকাতি করার কারণেই তাকে জেলে ভরা হয়েছিল। আর এই জেলে কোনো সাধারণ কয়েদি থাকতো না, এই জেলে সব কয়েদিরা থাকতো যারা বড় বড় কুখ্যাত সন্ত্রাসী এবং মার্ডারার, এবং যারা বড় বড় ব্যাংক ডাকাতি করেছে এবং কয়েকবার জেল পালানোরও চেষ্টা করেছে। শুধুমাত্র তাদেরকে, মানে ভয়ঙ্কর জেল কয়েদিদের এই জেলেই আনা হয়, কারণ এই জেল থেকে পালাবার কোনো পথ নেই। আর যদিও কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তাকে ডাইরেক্ট গুলি করে মারা হয়, আর নয়তো পানিতে ডুবে মরতে হয়, কারণ জেলের আশেপাশে শুধু পানি আর পানি, কারণ বিশাল সমুদ্র। আর এই কারণেই এই জেল থেকে পালানো পুরোই অসম্ভব। এর পরের সিনে আমরা দেখতে পারি মরিসকে ভালোভাবে গোসল করানো হচ্ছে, এবং সেই দিন রাতেই তার হেলথ চেক আপও করা হয়, এবং এরপরে তাকে একটা কন্ডম সেলে রাখা হয়। এই জেলে সবাইকে আলাদা আলাদা কক্ষে রাখা হতো, আর আলাদা আলাদা কক্ষে রাখার কারণেই প্রত্যেকটা কক্ষকে একটা কন্ডম সেল বলা হয়। মানে এখানে সবাই একসাথে থাকে না, এখানে ভয়ঙ্কর সন্ত্রাসী তো, তাই সবার জন্য আলাদা আলাদা রুম। এবং আমরা দেখতে পারি পরের দিন সকালবেলায় তাকে জেলারের সাথে দেখা করতে নিয়ে যাওয়া হয়, এবং জেলার এই জেলের সব রুল সম্বন্ধে তাকে বলে যে কতবার গোসল করতে হবে, কতবার অ্যাটেন্ডেন্স দিতে হবে, কতবার খাবার খেতে হবে, ইন ডিটেলস সব তাকে বুঝিয়ে দেয়। এই জেলে কয়েদিদের জন্য এন্টারটেনমেন্টের ব্যবস্থা ছিল। জেলে যেই পাঠাগার ছিল, মানে যেখানে অনেক বইপত্র থাকে, সেখান থেকে জেলের কয়েদিরা চাইলে সেখান থেকে বই নিয়ে পড়তে পারত, এবং ম্যাগাজিনও পড়তে পারত। কিন্তু ম্যাগাজিনগুলা একটাও লেটেস্ট না, সবই আগেকার ম্যাগাজিন, মানে ওল্ড ম্যাগাজিন। কারণ জেলার চায় না যে বর্তমানে কি চলছে সেটা এই কয়েদিরা জানুক। তবে এই জেলে কয়েদিদের কাজও করতে হতো তাদের দক্ষতা অনুযায়ী, যে যেই কাজ জানতো তাকে ঠিক সেই কাজই করতে দেওয়া হতো। কেউ কেউ কাঠের কাজ করত, আবার কেউ কেউ ক্লিনিং এর কাজও করত, মানে জেল পরিষ্কারও করত, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকতে হয়। সবকিছুই করত নিয়ম মাফিক। আর যদি কেউ নিয়ম ভঙ্গ করত তাহলে তাকে অন্ধকার ঘরের মধ্যে নিক্ষেপ করা হতো, কারণ সে নিয়ম ভেঙেছে এবং তার শাস্তি আরো বেশি, তাকে অন্ধকার ঘরে থাকতে হবে যেখানে কোনো সূর্যের আলো প্রবেশ করতে পারে না। আর এই জেলটা ছিল একটা দ্বীপের মধ্যে, যেখান থেকে পালানো পুরোটাই অসম্ভব, কারণ চারপাশেই সমুদ্র। আর এই সমুদ্রে ছিল প্রচণ্ড ঢেউ, এবং এই সমুদ্রে অনেক হিংস্র প্রাণীরাও বাস করত, এবং এই সব কিছুই এই জেলার মরিসকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। আর এরই ফাঁকে আমরা দেখতে পারি মরিস সেই জেলার থেকে একটা নেল কাটার চুরি করে নেয়, জেলার 13 ফায়দা। পরের দিন সকালবেলায় আমরা দেখতে পারি যে মরিস সেই লাইব্রেরিতে যায়, এবং এই লাইব্রেরিতে গিয়ে ইংলিশ নামে একজন লোকের সাথে পরিচয় হয়, যেই লোকটা এখানে বহু বছর ধরে কারাবন্দী ছিল। তারা দুজনেই যেহেতু বই পড়তে ভালোবাসতো, তাই তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এবং মরিস একটু পরেই জিজ্ঞেস করে, তুমি কি কোনোদিন জেল থেকে পালাবার চেষ্টা করনি? তখনই আমরা দেখতে পারি ইংলিশ বলে যে এই জেলে প্রতিদিন 12 বারে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়, তার মানে 2 ঘন্টা পর পর অ্যাটেন্ডেন্স দিতে হয়, এবং সব কয়েদির খোঁজ খবর নেওয়া হয়।
আর প্রত্যেকটা জেলের চাবি এক একটা করে সব জেলারের কাছে থাকে। যদি জেলার অনুমতি দেয় তাহলেই একমাত্র সেই জেলের কক্ষ খোলা হয়, আর নয়তো খোলা হয় না। যদি কোনো নির্দিষ্ট কারণ থাকে তবেই শুধুমাত্র একজন মানুষ বাইরে যেতে পারে, আর নয়তো বের হতে পারে না। আর তুমি যদি কখনো পালাবার চেষ্টা করো বা এই জেল থেকে বেরিয়েও যাও, তাহলে বাইরে গেলেই দেখতে পাবে যে 7টা উঁচু উঁচু পিলার আছে এই জেলের চতুর্দিকে, এবং গার্ডরা সেখানে 24 ঘন্টা পাহারা দেয়। আর ধরে নাও তুমি যদি সেই গার্ডদের চোখে ধুলো দিয়েও বেরিয়ে যাও, তাহলেই দেখতে পাবে বাহিরে বিশাল গভীর সমুদ্র আছে। আর এই সমুদ্রের পানি এতটাই ঠান্ডা যে সেখানে যে কোনো মানুষ কয়েক মিনিট থাকলেই জমে মারা যাবে। অর্থাৎ এই জেল থেকে পালানো পুরোটাই অসম্ভব। কয়েক বছর আগে একজন জেল কয়েদি এই জেল থেকে পালাবার চেষ্টা করেছিল। আমার চোখের সামনে কয়েকটা গার্ড মিলে তাকে ব্রাশ ফায়ার করে গুলি করে মেরে ফেলেছিল, আমি সেটা দেখেছি। তাই মনের ভুলেও এই জেল থেকে পালাবার চেষ্টা করো না। তো এইসব কথা শোনার পরে মরিস কিছুটা ভয় পেয়ে যায়, যেটা মনে হয় আসলেই অসম্ভব। এর পরের সিনে আমরা দেখতে পারি উলফ নামে একজন কয়েদিকে, যে মরিস এই জেলে আসার পর থেকেই উলফের সাথে সবসময় তার একটা ঝামেলা বেঁধেই থাকে। এবং আমরা আরও দেখতে পারি সেদিন ব্রেকের পরে উলফের সাথে মরিসের ঝগড়া বেঁধে যায়। আর এই জন্যই গার্ডরা সবাই মিলে মরিস এবং উলফকে সেই কালো অন্ধকার ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। এবং আমরা আরও দেখতে পারি যে মরিসের উপরে অসম্ভব অত্যাচার করা হচ্ছে। এমনকি হুইস পাইপ দিয়ে মরিসের উপরে ঠান্ডা পানি ঢালা হচ্ছে। এবং আমরা যখন দেখতে পারি যে 2 দিন পরে মরিসের শরীর অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, তখন তাকে সেই কালো অন্ধকার ঘর থেকে বের করে তাকে একটা অন্য রুমে, মানে অন্য জেলের কক্ষে রাখা হয়। কিছুদিন পরে আমরা দেখতে পারি সেই জেলে আরেকজন কয়েদি এসেছে, যার নাম হচ্ছে চার্লি। আর এই চার্লির সাথেও মরিসের বন্ধুত্ব হয়ে যায়। এই জেলে আরেকজন কয়েদি ছিল, যার নাম ছিল ডক। সে খুব ভালো ছবি আঁকতে পারত। তাই এই জেলার ডককে বলে, তুমি আমার জন্য একটা ছবি আঁকো তো, দেখি তুমি কেমন ছবি আঁকতে পারো। এই কথা শুনে ডক জেলারের খুব সুন্দর একটা ছবি এঁকে দেয়, যেটা আমার খুব পছন্দ হয়েছে। বাট জেলারের সেটা পছন্দ হয় না। আর এই কারণে জেলার ডকের কাছ থেকে ছবি আঁকার যত তুলি, রং, পেন্সিল ছিল সবগুলো সে জব্দ করে নেয়। এবং ডক জানে যে এটা যদি জিজ্ঞেস করি যে কেন এটা পছন্দ হয়নি, আমি কোনো সঠিক উত্তর পাবো না, কারণ এই জেলে কোনো কয়েদিদের সঠিক উত্তর দেওয়া হয় না। আর এই কথা ভেবেই ডক খুব চুপচাপ হয়ে যায়। সে বুঝতে পারে যে জেলার এগুলো সব ইচ্ছা করে করতেছে। ডকের শুধুমাত্র বেঁচে থাকার অবলম্বনে ছিল ছবি আঁকা, কারণ সে একজন শিল্পী। আর একজন শিল্পীর কাছ থেকে যখন তার সত্তা কেড়ে নেওয়া হয়, তখন আসলে সে বাঁচা আর মরা একই কথা হয়ে যায়। তো ডক খুব চিন্তিত হয়ে যায়। এবং আমরা দেখতে পারি পরের দিন সকালবেলা ডক যখন কাজে যায়, তখন একটা কুড়াল দিয়ে তার হাতের সবকটা আঙ্গুল কেটে ফেলে। ইস, কি মর্মান্তিক! আর এই দৃশ্য দেখে সবাই সেখানে খুব অবাক হয়ে যায়। কিছুদিন পরেই আমরা দেখতে পারি সেই জেলে আরো 2জন নতুন কয়েদি এসেছে, যাদের একজনের নাম হচ্ছে ক্ল্যারেন্স এবং একজনের নাম হচ্ছে জন। তাদের এই জেলে আনার কারণ হচ্ছে তারা আগে যেই জেলে ছিল সেই জেল থেকে তারা পালানোর চেষ্টা করেছিল, এজন্যই তাদের এই জেলে ট্রান্সফার করা হয়। আর এদের 2জনকে দেখেই মরিস তাদের চিনে ফেলে, কারণ তারা আগে একসঙ্গেই এক জেলে ছিল। তো আমরা দেখতে পারি তারা খাবার খেতে খেতে ক্লারেন্স এবং জন মরিসকে জিজ্ঞেস করে, তুমি কি এই জেল থেকে পালাবার কোনো পথ খুঁজে পেয়েছো? কারণ ক্লারেন্স এবং জন জানতো মরিসই একমাত্র ব্যক্তি যে তাকে কোনো জেল আটকে রাখতে পারে না। সে কোনো না কোনো ভাবে জেল থেকে পালাবার রাস্তা ঠিকই বের করে ফেলে। তো এই কথা শুনে মরিস কোনো উত্তর দেয় না। ঠিক পরের দিন আবার লাঞ্চের সময় জন এবং ক্লারেন্স জিজ্ঞেস করে, মরিস তুমি কি কোনো রাস্তা খুঁজে পেয়েছো? তখন মরিস বলে, হ্যাঁ, আমি একটা রাস্তা খুঁজে পেয়েছি। মরিস বলে, গতকাল রাতে আমি জেলখানার ভেন্টিলেটরের চারপাশে একটা নেল কাটার দিয়ে সেই দেয়ালটা খুঁচিয়ে খুঁচিয়ে ভাঙার চেষ্টা করেছি। আমি দেখতে পেয়েছি যে এই জেলের দেয়ালগুলা অনেক দুর্বল হয়ে গিয়েছে। তাছাড়া এই জেলটা যেহেতু সমুদ্রের মধ্যখানে, মানে মাঝখানে, তাই এই সমুদ্রের বাতাসে পানিতে নোনা জলের পরিমাণ অনেক বেশি। এবং এই নোনা জলের কারণে এই জেলের ভেন্টিলেটরের যে লোহার নেটটা আছে সেই নেটটাতেও জং ধরেছে এবং সেটাও ভাঙা সম্ভব। যদি আমরা সেই ভেন্টিলেটর দিয়ে বের হয়ে যেতে পারি, তাহলে আমরা সোজাসুজি জেলের ছাদে গিয়ে পৌঁছাবো। এইসব কথা শুনে
ক্ল্যারেন্স বলে যে সবকিছু ঠিক আছে, কিন্তু তুমি ভাঙা ভেন্টিলেটর কিভাবে জোড়া দিবে? এই কথা শুনে মরিস বলে যে লাইব্রেরিতে যে পড়ার জন্য ম্যাগাজিনগুলো আছে সেইগুলোর ভিতরের পেজগুলো একটু মোটা, এবং ওই ম্যাগাজিনগুলো নিয়ে যদি রং করে, মানে দেয়ালের মতো রং করে এবং নেটের মতো এঁকে যদি আমরা সেটা সাপটে দিতে পারি, এবং সেটা দূর থেকে কেউ বুঝতে পারবে না যে এটা আসল না নকল। তাছাড়া ভেন্টিলেটরের সামনে যদি কোনো কিছু একটা দিয়ে গার্ড করে দেয়া যায়, মানে কোনো একটা কিছু রাখা হয়, তাহলে তো দূর থেকে সেটা বোঝা একেবারেই অসম্ভব যে এটা আসল না এটা নকল। মরিস আরো বলে যে আমরা পালাবো শুধু রাতের বেলা, দিনের বেলায় পালাবো না, কারণ আমরা যদি রাতের বেলা পালাই তাহলে পালানোর অনেক সময় পাবো। এসব কথা শুনে জন বলে, যখন জেলে এসে আমাদের গার্ডরা দেখতে পাবে না, তখন তো আমাদের খোঁজাখুঁজি শুরু করে দিবে। মরিস তখন হেসে বলে, এটারও ব্যবস্থা আছে বন্ধু, চিন্তা করো না। আমাদের পালানোর জন্য আমাদের সবাইকে পুতুল বানাতে হবে, সবার যার যার শেপ অনুযায়ী। আর এই পুতুল বানানোর জন্য আমাদের দরকার হচ্ছে কাগজ এবং আর্টবোর্ড, আরো দরকার স্কিন কালার রং। সেই পুতুলে আমাদের হুবহু চেহারার একটা ফেস তৈরি করতে হবে, মানে আঁকতে হবে। মরিস তখন জনকে বলে, তুমি যেহেতু এই জেলের সেলুনে কাজ করো, তো তুমি সেখান থেকে অনেকখানি চুল নিয়ে আসবে, যে চুলটা আমাদের দলের মাথায় লাগাতে হবে, কারণ দেখতে মনে হবে এটা একদম রিয়েল। যেদিন আমরা জেল থেকে বেরিয়ে যাব, সেই দিন আমাদের যার যার বিছানায় এই ডলকে রেখে যাব এবং কাপড় দিয়ে ঢেকে রাখবো, যেন সবাই মনে করে আমরা ঘুমিয়ে গিয়েছি। এতে করে আমাদের কেউ খুঁজে পাবে না এবং আমরা পুরো রাত ব্যবহার করতে পারবো পলানোর জন্য। কি বুঝতে পেরেছো বন্ধু? এরপরে আমরা দেখতে পারি মরিস ক্ল্যারেন্সকে বলে, তুমি যেহেতু এই জেলের টেইলারে কাজ করো, তুমি সেখান থেকে কয়েকটা রেইনকোট নিয়ে আসবে এবং এই রেইনকোটগুলো এমনভাবে সেলাই করবে যেন সেখানে আমরা বাতাস ঢুকাতে পারি। আমি ঠিক যেভাবে বলবো তুমি ঠিক সেইভাবেই সেলাই করবে। আর এরপরে সেই রেইনকোট দিয়ে আমরা লাইফ জ্যাকেট বানিয়ে ফেলবো এবং সেইগুলো পরেই আমরা সমুদ্র পাড়ি দিব। আর এই লাইফ জ্যাকেট বানানোর দুইটা লাভ হবে। একটা হচ্ছে যতই তুফান হোক না কেন আমরা সমুদ্রে ডুবে যাব না, এবং এই রেইনকোটের কারণে আমাদের শরীরে ঠান্ডাও কম লাগবে। বুঝতে পেরেছো বন্ধু? আর আমাদের ফাইনাল স্টেপ হচ্ছে সমুদ্রটা পাড়ি দিয়ে আমরা ওই পারে যাব। ওই পারে যে শহরটার নাম হচ্ছে ফ্রিস্কো, কিন্তু আমরা ফ্রিস্কোতে যাব না। ওই শহর থেকে দূরে আরেকটা শহর আছে যার নাম হচ্ছে অ্যাঞ্জেল আইল্যান্ড। এর মধ্যে থেকে আমরা বলতে শুনি একজনকে, কেন আমরা ওইখানে যাব না? তখন মরিস বলে, কারণ আমরা যখন জেল থেকে পালাবো তখন এই জেলের যত পুলিশরা আছে সবাই প্রথমে সমুদ্র খুঁজবে, তারপরে সমুদ্রের পাড়ে খুঁজবে, এবং তারপর সমুদ্রের ওই পারে যেই শহরটা আছে সেই শহরটাকে খুঁজবে। কিন্তু আমরা তো ততক্ষণে আরো দূরের সেই অ্যাঞ্জেল আইল্যান্ডে চলে যাব, সেখানে কেউ খুঁজতে যাবে না। এই কথা শুনে সবাই তো অবাক হয়ে যায়। বুঝতে পারো তার কি মাস্টার প্ল্যান। আর এই মাস্টার প্ল্যান যদি বন্ধুরা কেউ ভালো কাজে লাগাও তাহলে অবশ্যই উন্নতি করা সম্ভব। আর এই মাস্টার প্ল্যান যদি কেউ খারাপ কাজে লাগাও তাহলে আমরা এই মুভির মতো দেখতে পাচ্ছি যে সারা জীবন জেলে পচে মরতে হবে। তো বন্ধুরা, ভালো কাজ করো, ভালো কাজের দাম আছে। আর এর মধ্যে দিয়ে শেষ হয়ে যায় এই মুভির প্রথম পার্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মুভির প্রথম পার্ট সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। একটি লাইক করে এই মুভিটি সবাইকে দেখার সুযোগ করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে এই মুভির দ্বিতীয় পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।